আজ থেকে গেলে হতো না রে রাশেদ? তোর মামা তো ফেরেনি এখনো, দেখা করে না হয় যেতি। ব্যাগ গুছাতে থাকা রাশেদ বেশ ব্যস্ত নিজের কাজে। তার মাঝেই সে নিজের অপারগতা জানালো। আহ, এখান থেকে কি প্রতিদিন ঢাকায় যাওয়া আসা করা যায় বলো তো? আমি হোস্টেলে উঠছি, ওখানে সব ব্যবস্থা হয়ে গেছে। পরশু আমার মিড এক্সাম শুরু হবে, গিয়ে একটু থেতু হতে সময় লাগবে মামি। আর তুমি মামাকে বলে দিও আমি আবার আসবো কিছুদিন পর। মিডের পর এসে ঘুরে যাব কয়েকদিন। দেখ যেটা ভালো হয়। সালেহা বেগম চলে গেলেন রান্নাঘরে। বাকেরগঞ্জ জেলার মহাকুমা গ্রামে রাশেদদের বাড়ি। বাবা মা নেই তার। গত 3 বছর আগ পর্যন্ত সে তার নানার সাথেই ছিল। নানা মারা যাওয়ার পর পরে তার ছোট মামা দায়িত্ব নেন। রাশেদ ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো। এসএসসি পরীক্ষায় দারুণ ফল করার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও সে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। অবশেষে তার সুযোগ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাই পড়াশোনার সুবাদে তাকে শহরে পাড়ি দিতে হচ্ছে। তাই মামা তাকে ছাড়তে রাজি নন। দূরে গিয়ে একলা ছেলে কি খাবে, কোথায় থাকবে, পরিচিত কেউই নেই ঢাকায়। রাশেদকে উনি তাই বাকেরগঞ্জেরই এক প্রতিষ্ঠানের চেষ্টা করতে বলেছিলেন। রাশেদ তার স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানকে ছাড়তে চায়নি। আজ সে রওনা হবে ঢাকায়। ঠিক একটা না একটা ব্যবস্থা ঠিক হয়েই যাবে। বাস ছেড়েছিল বিকেলে। ঢাকা পৌঁছতে পৌঁছতে গভীর রাত হয়ে যায় তার। পরবর্তীতে আরও কিছু পথ অটোয় অতিক্রম করে অবশেষে সে এসে পৌঁছয় জাবির সামনে। দ্বিতীয়বারের মতো স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানটা এলো, এবার একেবারে একজন পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানের অংশ হয়ে। আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্নায় ছেয়ে আছে চারপাশের প্রকৃতি। নিঝুম রাতের নিস্তব্ধতা ঢেকে ফেলেছে পুরো ক্যাম্পাসকে। অচেনা ও রহস্যময় লাগছে সবকিছুকে। রাশেদ তার হল আল বিরুনির সামনে এসে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো হলগুলোর এটি একটি। হলের গেটের পাশে এক মাঝবয়সী লোক বসে আছে। রাশেদ এগিয়ে গেল সেই দিকে। সালাম দিয়ে তার দিকে মনোযোগ আকর্ষণ করল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? নতুন আসছো নাকি এত রাতে? আহ, অনেক দূর থেকে আসছি, বাকেরগঞ্জ। মাঝ রাস্তায় জ্যাম হয়, দেরি হয়ে গেছে। লোকটার কিছু না বলেই রেজিস্টার খাতা চেক করতে লাগলো। তোমার নাম? রাশেদ, রাশেদ দেওয়ান। রাশেদ, রাশেদ, এই যে রাশেদ। তোমার রুম নাম্বার 397। রাশেদ আরো কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিল লোকটার থেকে। লোকটার মোবাইল নাম্বারও নিয়ে রাখলো যদি কখনো দরকার পড়ে। ভবনের দিকে এগোতে লাগলো রাশেদ। আচ্ছা শোনো, ফিরে তাকালো রাশেদ। আজ তোমার তলায় কেউ আসেনি। তুমি পুরো 3 তলায় একাই থাকবে। সাবধানে থেকো একটু, বুঝলে? কথাটা বলেই দারোয়ান টর্চ জেলে অন্যদিকে হেঁটে চলে গেল। রাশেদ কিছুটা অবাক হলো। সে জিজ্ঞেস করতে চাইল, সাবধানে থাকার মানে কি? 3 তলায় কি কিছু হয়েছে? কিন্তু পর মুহূর্তেই নিজেকে সংবরণ করল। হয়তো সে নতুন, তাই লোকটা তাকে এমনটা বলেছে। সমস্যা নেই, একা থাকার অভ্যাস তার আছে। রাশেদ আর দেরি না করে সোজা 3 তলায় চলে গেল। বারান্দার কয়েকটা আলো দুর্বলভাবে জ্বলছিল, যার কারণে অন্ধকারটা পুরোটা কাটেনি। পুরো করিডরটা অস্বাভাবিক রকম শান্ত। কোনো আওয়াজ নেই, এমনকি বাতাসও যেন থমকে আছে। রাশেদ চারপাশে তাকাতে তাকাতে ধীর পায়ে হেঁটে তার রুম নাম্বার 397 পৌঁছল। দরজা খুলতেই এক গুমুট গন্ধের ঝাপটা এসে লাগলো তার গায়ে। চোখ মুখ বিষিয়ে উঠল। এই রুম কি অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল নাকি? এরা রুমগুলো পরিষ্কার করে না? লাইট জ্বালিয়ে দিল সে। রুমে কয়েকটা আলাদা বিছানা, পুরনো দেওয়াল, জানালায় ধুলো পড়েছে। বাইরের মতো এক নিশ্চুপ পরিবেশ। জায়গাটা মোটেও চিনাচরিত স্বাভাবিক নয়। দরজা লাগিয়ে দিল সে। একটা বিছানায় নিজের জিনিসগুলো গুছিয়ে রাখলো। খুব ক্লান্ত সে। রাতে ঘুমানোর আগে সাথে আনা খাবার খেয়ে সে শুয়ে পড়ল বিছানায়।
আলোটা বন্ধ করে দিল। হঠাৎ মাঝরাতে এক অজানা কারণে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে চারপাশ অন্ধকার। ভ্যাপসা গরমে সে ঘামতে শুরু করেছে। লাইটের সুইচ বিছানা থেকে অনেকটা দূরে, তাই লাইট জ্বালাতে পারছিল না সে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের গায়ে তাকালো। ঘেমে চুপচুপ হয়ে আছে গেঞ্জিটা। আজব তো, ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে নাকি? ফোনের ফ্ল্যাশটা উপরের দিকে ধরতেই চমকে উঠল সে। ফ্যানে ঝুলন্ত এক লাশ তার দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছে। চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে জেগে উঠল রাশেদ। জোরে জোরে হাঁপাচ্ছে সে। আশেপাশে তাকালো, ঘরে আলো জ্বলছে। তার মানে ওই ঝুলন্ত লাশটা স্বপ্ন ছিল। টেবিলের পাশে রাখা বোতল উঠিয়ে পানি খেয়ে নিল সে। হঠাৎ একটা বিষয়ে তার খটকা লাগলো। সে না লাইট বন্ধ করে শুয়েছিল? তাহলে এই আলো আবার জ্বালালো কে? আশেপাশে তাকাতেই দূরে একজনকে বিছানা গোছাতে দেখল। সে নেমে গিয়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগেই ছেলেটা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। কেমন আছো রাশেদ? মৃদু হাসলো ছেলেটা। অবাক হলো রাশেদ। তুমি আমার নাম জানলে কি করে? কোনো উত্তর এলো না। কিছুক্ষণ পর সেই ছেলেটা বলল, ওটা আমার বিছানা রাশেদ। এখানে তোমার নাম লেখা আছে নাকি? না, নেই, ঘুমাও, রাত হয়েছে অনেক। রাশেদ বিছানার আশেপাশে তাকালো। ছেলেটার চোয়ালটা মনে হলো শক্ত হয়ে এসেছে। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল ছেলেটার। আবার সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাশেদ শুয়ে পড়ল তার বিছানায়। মনে মনে ভাবল, হয়তো নাইট গার্ডের মতো লোকটি তার নাম বলেছে, তাই সে ফোন বের করে নাইট গার্ডকে ফোন দিতে চাইল। অমনি দেখল নাইট গার্ডই তার ফোনে কল দিয়েছে। রাশেদ ফোনটা রিসিভ করলো। কি ব্যাপার? অনেকক্ষণ থেকে দেখছি তোমার রুমে লাইট জ্বলছে, কোনো সমস্যা হয়েছে? না, ওই একজন আসছে তো, সেই কিছু কাজ করছে। কাজ শেষ হলে লাইট বন্ধ করে দেবে। আচ্ছা, ও কোথা থেকে আসছে জানেন কিছু? কি বলতেছ? তোমার পরে তো আর কেউ হলে ঢোকেনি। কি বলেন? তাহলে আমার রুমে কে আছে? রাশেদের বুকটা ধপাস করে উঠল। রাশেদ ফোন নামিয়ে ফিরে তাকালো ছেলেটির দিকে। আঁতকে উঠল সে। ছেলেটা এখন আর সেখানে নেই। অমনি ওপর থেকে আওয়াজ এলো তার কানে। উপরে তাকাতেই দেখতে পেল সেই ছেলেটার ঝুলন্ত দেহ ফ্যানের সাথে দুলছে। রাশেদ, ভয় পেলে নাকি? কেমন আছো? কেমন আছো রাশেদ? রাশেদ সামনে তাকালো। অতঃপর যা দেখল আজও তা সে ভুলতে পারেনি। এক অচেনা ছেলে, তার মাথার মাঝখান দিয়ে এক মরচে ধরা আড়াআড়ি ভাবে ঢুকে আছে। ডান চোখ থিতলে বাইরে বের হয়ে ঝুলছে। ছেলেটা তার দিকে এগিয়ে আসতে লাগলো। অমনি ওপর থেকে ঝুলন্ত দেহটা পড়ে গেল রাশেদের ওপর। রাশেদ আতঙ্কে চিৎকার দিয়ে দৌড়ে দরজা এক প্রকার ভেঙেই বেরিয়ে এলো বাইরে। জোরে ধাক্কা দেওয়ায় পুরনো কাঠের দরজা একদম খসে পড়েছে। ভিতর থেকে অস্বাভাবিকভাবে সেই দুই ভয়ানক অবয়ব তার দিকে ছুটে এলো। রাশেদ প্রাণপণে দৌড় দিল করিডর দিয়ে। সিঁড়ির কাছাকাছি আসতেই যখনই সে নামতে যাবে, তখনই হঠাৎ কেউ তাকে পেছন থেকে ধাক্কা দেয়। হুড়মুড়িয়ে সিঁড়ির ওপর পড়ে যায় রাশেদ। এক বিকট শব্দের সাথে তার মাথার ডান হাত প্রচণ্ড আঘাত লাগলো তার। অতঃপর সব অন্ধকার। পরদিন সকালে যখন রাশেদের জ্ঞান ফিরল, তখন সে নিজেকে আবিষ্কার করল এক হাসপাতালের বেডে। চোখ খুলেই সে দেখতে পেল তার মাথা ফেটে গেছে। হাতে পায়ে ও মাথায় ব্যান্ডেজ দেওয়া। কিছুটা সামনে সে দেখতে পেল নাইট গার্ডকে। লোকটা ধীর গলায় বলল, কাল রাতে তোমার সাথে কথা বলার পরই কেমন যেন সন্দেহ লাগছিল, তাই উপরে গিয়েছিলাম। গিয়ে দেখি তুমি সিঁড়ির ওপর অচেতন হয়ে পড়ে আছো। মাথা দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছিল তোমার। রাশেদ তার সাথে ঘটা সব ঘটনা খুলে বলল। সব শুনে নাইট গার্ড দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি না তোমার সিট কিভাবে ওই রুমে পড়লো। 10 বছর আগে ওই একই রুমে একটা ছেলে উঠেছিল। সেও মাঝরাতে এইভাবে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায়।
নিচে পড়ার সময় তার মাথায় একটা রড ঢুকে যায় আর পা দুটো ভেঙে যায়। সে সেখানেই মারা গিয়েছিল। পরবর্তীতে সেই একই রুমে একজন ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। লোকটা চুপ হয়ে গেল, অতপর বলল, আর তারপর থেকেই সেই রুমে কেউ একা গেলে দুটো আত্মা ফিরে আসে আর সিঁড়ি দিয়ে নামার সময় ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেদিনের সেই ঘটনা রাশেদের জীবনকে বদলে দিয়েছিল পুরোপুরি। সে পরবর্তীতে বাকেরগঞ্জে ফিরে যায়, সেখানকারই এক প্রতিষ্ঠানে ভর্তি হয়ে মামার বাসাতেই থেকে যায়। কিন্তু আজও গভীর রাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ বুঝি সিলিং ফ্যানে ঝুলে তাকে দেখছে, কেউ বুঝি ফিসফিসিয়ে তাকে বলছে, কেমন আছো? কেমন আছো রাশেদ?